বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাত ৩টায় শেষ হওয়া বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, এই ৯ শিক্ষকের পাশাপাশি আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। আজ উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কর্মসূচি অনুযায়ী যমুনা রেল সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11টা 20 মিনিটে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সৈয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা নদী পার হবে। পরে দুপুর 12টায় পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে ফেরত আসবে ট্রেনটি। উদ্বোধন হলো দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচি অনুযায়ী যমুনা রেল সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11টা 20 মিনিটে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সৈয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা নদী পার হয়। পরে দুপুরে পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে ফেরত আসবে ট্রেনটি। যমুনা রেল সেতু টাঙ্গাইল প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। আমরা কথা বলছি তার সাথে। মোহাম্মদ, ট্রেন কি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে? মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? পূর্ব যে ঘোষণা অনুযায়ী এবং পূর্ব যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা অনুযায়ী এই একটু রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের প্রাঙ্গণেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। এখানে যে অতিথিরা ছিলেন, বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি এই ইব্রাহিমাবাদ রেল স্টেশন ছেড়ে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ চলে যাবে। তো আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই আজকের যে এই ট্রেনের যে আজকে উদ্বোধন, এই উদ্বোধনে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দারুণ কিন্তু আনন্দ দেখা দিয়েছে এবং মানুষ কিন্তু সকাল থেকে এখানকার স্থানীয় লোক এমনকি এই রেল চলাচলের মধ্যে দিয়ে আজকে যে রেল যোগাযোগের যে সূচনা হলো, এটা বাংলাদেশের জন্য অবশ্যই বিরাট একটা উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং রেল যোগাযোগ আরো সহজ হবে এবং মানুষের মধ্যে যমুনা রেল সেতু টাঙ্গাইল প্রান্ত থেকে আমরা জানছিলাম রেল সেতুর উদ্বোধনীর খবর। এবারে যমুনা রেল সেতু উদ্বোধন উপলক্ষে সেতুর উভয় পাশে প্রচুর মানুষের সমাগম হয়েছে। উচ্ছ্বসিত মানুষ জানিয়েছে রেল সেতু উদ্বোধন করায় কতটা সুবিধা তারা পাবেন। সিরাজগঞ্জ প্রান্তে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। আমরা কথা বলছি তার সাথে। শরীফুল, ট্রেন কখন টাঙ্গাইল থেকে আসবে আর সেখানকার এখন পরিবেশ কেমন দেখছেন? আপনি ইতিমধ্যে জেনেছেন যে যমুনা রেল সেতু আছে, তো যমুনা রেল সেতুর পূর্ব অংশ অর্থাৎ টাঙ্গাইল অংশ থেকে যে ট্রেনটি আসার কথা সিরাজগঞ্জের এই সদর উপজেলার সৈয়দাবাদ স্টেশনে, সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে পূর্ব অংশ থেকে মানে ইব্রাহিমাবাদ থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে এসেছে। তো আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই দীর্ঘদিনের যে
দেশের উত্তরাঞ্চল মানুষের যে দীর্ঘদিনের যে একটি দেশের উত্তরাঞ্চল মানুষের যে দীর্ঘদিনের যে একটি আশা ছিল যে এই ট্রেনটি চালু হওয়ার কারণে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সহ সারা দেশের যে ট্রেন যোগাযোগের মাত্রাটা কিন্তু বাড়বে এবং সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু সেটি কিন্তু সেই মানুষের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু আজকে বাস্তবায়ন হলো। তো এই যমুনা রেল সেতুর উদ্বোধনের কারণে আপনি জানেন যে গত মাসে কিন্তু এটি একটি লেন দিয়ে কিন্তু ট্রেন চলাচলটি শুরু হয়। আজকে সেটি আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। তো আজকের থেকে এই যমুনা রেল সেতুর উপর দিয়ে দুটি লেন দিয়ে ট্রেন চলাচল করবে। তো এই ট্রেন চলাচল 120 কিলোমিটার গতি নিয়ে কিন্তু যমুনা রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করবে। এতে সময় কিন্তু কমে যাবে। আপনি জানেন যে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল লাইন দিয়ে কিন্তু দ্রুত গতিতে এবং এই ট্রেন চলাচলের কারণে মানুষের যে ব্যবসা বাণিজ্যের যে মালামাল পৌঁছানোর সময় কম লাগবে এবং খরচও কম লাগবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। জানছিলাম যমুনা রেল সেতুর উদ্বোধনীর খবর সিরাজগঞ্জ প্রান্ত থেকে। যেখানেই নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, সেখানেই জাতীয়তাবাদী মহিলা দলের কঠোর অবস্থান বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। সকালে বরগুনা পৌর শহরের কালীবাড়ি এলাকায় নিহত মন্টু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। বলেন, অসহায় ভুক্তভোগী এই পরিবারের পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করতে তার দল সর্বাত্মক আইনি সহযোগিতা করবে। এ সময় শোকাহত অসহায় পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা দেন আফরোজা আব্বাস। তিনি আরও বলেন, সকলে মিলে দুঃখ ভাগাভাগির দল বিএনপির ভাইস চেয়ারম্যান লন্ডনে থেকেও সারা দেশের সকল বিষয়ে খোঁজ রাখেন। দলীয় নেতাকর্মীদের সেসব সংকট মোকাবেলায় সক্রিয় থাকার নির্দেশনা দেন। ঈদ এলেই কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বেড়ে যায়। তরুণী থেকে শুরু করে সব বয়সে ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে খাদি। পাঞ্জাবি ছাড়াও এখন খাদির শাড়ি, বিছানার চাদর, 3 পিসও পাওয়া যাচ্ছে। নানা রঙের কাপড়, দেশীয় সুতায় তৈরি মানসম্মত এই পোশাক নিয়ে আগ্রহের কমতি নেই। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। গরম অথবা শীত, সবসময় খাদির পোশাক ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে। সাধারণ এমনকি সুশীল সমাজেও জনপ্রিয় খাদি। একসময় খাদির শাল রাজনৈতিক নেতাদের কাঁধে শোভা পেত, এখন তা ব্যবহারে এসেছে বৈচিত্র্য। খাদির পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, 3 পিস, শাড়ি, বিছানার চাদর ও লুঙ্গিতে যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইনে পরিবর্তন এসেছে। খাদি সত্যি একটা অল্প দামে তার একটা ভালো পোশাক পাওয়া যায়। কুমিল্লা নগরীর রাজগঞ্জ, মনোহরপুর, লাকসাম সড়কের রামঘাট এলাকায় খাদির দোকানে দেখা গেছে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই দোকানগুলোতে চলছে কেনাবেচা। খাদি এটা ঐতিহ্য হিসেবে যেমন আমাদের আছে, ওই হিসেবে হচ্ছে আমরা এটা কিনে নিলে হচ্ছে আমাদের গায়ে দিলে এটা হচ্ছে আমাদের আরাম বোধ হয়। কুমিল্লার খাদি পোশাকের চাহিদা আছে দেশ ছাড়িয়ে বিদেশেও। প্রবাসে থাকার স্বজনদের জন্যও খাদির শার্ট, পাঞ্জাবি, ফতুয়া পাঠান স্বজনরা। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এই খাদির পোশাক। কানাডাতে আমি এগুলো নিয়ে পাঞ্জাবি এবং ফতুয়া ছেলেদের জন্য নিয়ে যেতে। বছর জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্রেতাই আসেন কুমিল্লার খাদির খোঁজে। ঈদকে ঘিরে এর চাহিদা এখন তাই বেশি। এনটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, খাদের কিনার থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি নিয়ে হতাশ হবার কিছু নেই, অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান উপদেষ্টা। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যা দেশের জন্য গৌরবের। বলেন, বাংলাদেশের এই অর্জন অনুন্নত অনেক দেশের জন্য উদাহরণ হবে বলে জানিয়েছে জাতিসংঘ। অনেকে বলছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই, তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো
বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করলে তা এড়িয়ে যান পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে উল্লেখ করে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের আগের এবং বর্তমান দৃষ্টিভঙ্গি কী? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রুস বলেন, অনুমান করে আগাম কোনো মন্তব্য করতে চান না তিনি। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় মিডিয়ায় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের পর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বক্তব্যে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। অবশেষে উদ্বোধন হলো দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। দুপুরে রেল সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের সায়েদাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন যাত্রা করে। এই সেতু উদ্বোধনের কারণে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। বলছেন, আসন্ন ঈদের রেল যাত্রায় সুবিধা পাবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যাত্রীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মাত্র 3.5 মিনিটে যমুনা নদী পার করে সিরাজগঞ্জ অংশে পৌঁছেছে ট্রেন। এটি কল্পনা নয়, বাস্তবেই এমনটি হয়েছে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনেচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি। পরে ট্রেনে করে সেতু পার হয়ে সিরাজগঞ্জে আসেন ট্রেনের অতিথি ও রেল সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, যমুনা রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ উন্নয়নের আরেকটি দ্বার প্রান্তে পৌঁছে গেল। যাতায়াত কষ্ট হইব না, মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। আধুনিকায়ন যে স্টেশন, এটার জন্য আমরা খুবই খুশি। রেলওয়ে সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুর নির্মাণ ব্যয় প্রায় 16,800 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর ভবনে সংস্থাটির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান তিনি। তাসকিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে করের হার কমিয়ে করের আওতা বাড়ানো উচিত। পাশাপাশি পণ্য আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের হার একক সংখ্যায় নামিয়ে আনার প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি। নাটোরে গণমাধ্যম কর্মীর উপর হামলার মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিনের আদালতে জামিন আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। শুনানি শেষে পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের জামিন নামঞ্জুর করেন বিচারক। গত 11 মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফজলুল হক। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই খবর সংগ্রহের সময় হামলা চালানো হয়। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত 6 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ লুণ্ঠিত 13 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান, ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 জনের মধ্যে 5 জন ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যা এবং স্বর্ণ ডাকাতিতে অংশ নেয়। গত 9 মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারে স্ত্রী সরস্বতী দাসের সামনেই ডাকাতরা স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে বগুড়ায়। বিকেলে শহরের নবাববাড়ি এলাকায় একটি কনভেনশন হলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে আয়োজন করে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুর রহমান সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হিলালুজ্জামান তালুকদার লালু। এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সিলেটে রমজান উপলক্ষে 400 দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে জেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কবির খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভারানী দেব সহ স্কুলের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরা ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন বলে জানান তিনি। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ওমরার জন্য রমজানে বাংলাদেশ থেকে যাওয়ার হার বেড়ে যাওয়ায় দেশটি ভিসা নিয়ন্ত্রণ করছে। ওমরায় যাবার জন্য বিমানের টিকিট কাটার পরও যারা যেতে পারেননি বা যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা বাংলাদেশ বিমান ফেরত দেবে। আর যেতে না পারা ওমরা যাত্রীদের কুরবানি ঈদের পর বা জুলাই মাসে টিকিট পরিবর্তন করে দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তখন কেউ যেতে না চাইলে টাকা ফেরতের বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারে 31টি ব্যাংক অ্যাকাউন্টে রাখা 394 কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ ব্যাংক হিসাবের মধ্যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে এই অর্থ জমা আছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় আদালত। এদিকে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 31টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 394 কোটি 60,72,000 টাকা অবরুদ্ধের আদেশ দেয়। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এর আগে গত 11 মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে একই আদালত শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের 5 সদস্য ও তাদের প্রতিষ্ঠানের 124টি ব্যাংক হিসাবের প্রায় 635 কোটি টাকা এবং দেশের বিভিন্ন স্থানে থাকা জমি জব্দের আদেশ দেয়। একই সঙ্গে হাসিনা সহ পরিবারের 7 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আগামী বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা 3টায় এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠানোর প্রেক্ষিতে এ পর্যন্ত 15টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ 14টি দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 জন শিক্ষককে। পাশাপাশি হামলায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 289 নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাতিল করা হয়েছে তৎকালীন উপাচার্যের পেনশন সুবিধাও। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান।
2024 সালের 15 জুলাই সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় তাণ্ডব। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্বৈরাচার শেখ হাসিনার লেলি দেয়া পুলিশ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। রক্তাক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বসে সিন্ডিকেটের বৈঠক। মধ্যরাত পর্যন্ত বৈঠকে নেওয়া হয় শাস্তিমূলক নানা সিদ্ধান্ত। অভিযুক্ত শিক্ষকগণের মধ্যে থেকে 9 জন শিক্ষককে সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এটা ছাড়াও আরও অনেক শিক্ষক যারা আছেন তাদের বিরুদ্ধেও স্ট্রাকচারাল কমিটি হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন সাবেক উপাচার্য মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বসির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ইসরাফিল আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক আ.স.ম. ফিরোজুল হাসান, অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দিন শিকদার, অধ্যাপক হোসনে আরা এবং সহযোগী অধ্যাপক মেহেদি ইকবাল। সিন্ডিকেটের সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি যে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং সার্টিফিকেট স্থগিত সহ ভিসি যারা ছিল তাদের পেনশন স্থগিত করা হচ্ছে। তাদের যে শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা শুরু হলো, এটা একটা অনেক আশার কথা। তাদের যে শাস্তিটা হয়েছে এটা আসলে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি এরা আসলে পজিটিভলি নিয়েছি আর কি। এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের পাশাপাশি জড়িত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহে অনুষদ ভিত্তিক 6টি কমিটি গঠন এবং 15 জুলাই ঘটনার রাতকে কালো রাত হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয় বৈঠকে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি সহ 6 জনকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুদ্দিন কাদির এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক কাইয়ুম খান জানান, তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 2টি মামলায় 20 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত 2 মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি, মোশতাক আহমদ, মনিরুজ্জামান, আমিন সলিমুল্লাহ, আসমাউল হোসনা ও হাসানকে গ্রেফতার করে র্যাব। ঈদ সামনে রেখে রাজধানীর বেশ কিছু কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই নুডলস, যেখানে নেই বিএসটিআই এর অনুমোদন। এমন অভিযোগে কামরাঙ্গীরচরে 2টি কারখানায় অভিযান চালিয়ে র্যাব 70,000 টাকা জরিমানা করে। কেরানীগঞ্জে আরেকটি কারখানায় অনুমোদন ছাড়া নুডলস তৈরির অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদ সামনে রেখে বাজারে বেড়েছে সেমাইয়ের চাহিদা। এ সুযোগে অস্বাস্থ্যকর উপায়ে সেমাই প্রস্তুত করছে অসাধু ব্যবসায়ীরা। অভিযোগের ভিত্তিতে কামরাঙ্গীরচরের 2টি সেমাই কারখানায় ভেজাল খাদ্য বিরোধী অভিযান চালায় র্যাব। সেখানে দেখা মেলে নোংরা ও অপরিষ্কার পরিবেশে প্রস্তুত করা হচ্ছে সেমাই। হ্যাঁ, এটা আমি স্বীকার করতেছি। আমার যে অস্বাস্থ্য, এখানে হয়তো ধুলাবালি, ঠিক আছে, ধুলাবালি একটু নোংরা পরিবেশ, এজন্য। হ্যাঁ, তারপর মাকড়সা আছে, এগুলো হয়তো এজন্য হয়তো ম্যাজিস্ট্রেট আমাকে হয়তো অর্থদণ্ড করবে। কারখানার কর্মচারীরা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। 2টি কারখানাকেই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের এই কামরাঙ্গীরচর এবং এই বসিলাতে আমরা 3টা, কেরানীগঞ্জ এলাকায় 3টা কারখানাতে আমরা আমাদের আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে আমরা যাই এবং সেখানে আমরা দেখতে পাই যে একই রকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কর্মচারীরা সেমাই উৎপাদন করছে এবং স্বাস্থ্যবিধি না মেনেই সেগুলোকে প্যাকেটজাত করছে, এবং যেটা আমাদের বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও তারা যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না, যার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব সেখানেও মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা ধার্য করেন। কেরানীগঞ্জের এই কারখানায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই প্রস্তুত করা হচ্ছে ড্রাগন নুডলস। অনুমোদন ছাড়া নুডলস তৈরির কারণে কারখানার মালিককে জরিমানা করা হয়। আমি এখন বুঝতে পারলাম যে এটা
যত আমি এটা সিল দিছি এটা আমার আগে লাইসেন্স করা উচিত ছিল। রমজানের বাকি সময় জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অন্থুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে, সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই। এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব উনি এখানকার পরিবেশ দেখে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। রাজধানী পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3 দফা দাবি জানানো হয়। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। গণহত্যা বিচারের আগে নির্বাচন নয়, জাতীয় নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকারি মেয়াদ বৃদ্ধির একটি কৌশল। ওয়াসা নিয়োগ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং যারা নিয়োগ বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। আগামী 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। মাগুরায় নিহত শিশু আসিয়া এবং বরগুনায় শিশুকে ধর্ষণের পর বাবাকে হত্যার ঘটনায় 2 পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। মাননীয় আদালত ডিরেকশন দিয়েছেন, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দাবা বিশ্বকাপের বাছাইয়ে এশিয়ান জোনালে 2 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর ও নারী বিভাগে ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ উভয়ই অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এর ফলে তিনি পরবর্তী দাবা বিশ্বকাপে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন এই 2 দাবাড়ু। এবারই প্রথম বাংলাদেশ এই প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার ছাড়া অংশগ্রহণ করেছিল। মহিলা বিভাগে প্রথম হওয়ার জন্য ওয়াদিফার ড্র প্রয়োজন ছিল। স্বদেশী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ 9 খেলায় 7 পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন, আর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর 9 খেলায় 7 পয়েন্ট পেয়ে উন্মুক্ত বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন। হবিগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে 10 লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করেছেন ইংলিশ তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপরই রওনা হন ঢাকার উদ্দেশ্যে। বিকেলে বাহুবলে নিজ গ্রাম স্নানঘাটে এলাকার 1.5 শতাধিক মানুষের মাঝে এসব অর্থ বিতরণ করেন। এ সময় তার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী সহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হামজা দেওয়ান চৌধুরী নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেখানে বিনামূল্যে এতিম শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে। পরে সন্ধ্যার আগে এই তারকা ফুটবলার সপরিবারে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।